মোহাম্মদ আরাফাত, আমরা একটা কাফকায়েস্ক সমাজে বাস করছি যেখানে এই সরকার টিকে থাকার জন্য ভয় এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য যতগুলি উপাদান ব্যবহার করা দরকার প্রত্যেকটি ব্যবহার করার চেষ্টা করছে। এবং আমি আরেকটু আপনার অনুমতি নিয়ে একটু যোগ করতে চাই, আপনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ভয়টা এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনার পক্ষেও এই কাজগুলির আসলে প্রতিবাদ করা সম্ভব হচ্ছে না, বরং আপনি এক ধরনের সমর্থনই করছেন। এটা হচ্ছে আমাদের একটা হাইপোথিসিস। স্যাংশন এবং এই স্যাংশনের গুরুত্ব আসলে বাংলাদেশের সরকার বুঝতে পেরেছে কিনা, পারছে কিনা, সেটা নিয়ে আপনার কাছে প্রশ্ন রেখেছেন। তো আপনার মন্তব্য শুনবো জনাব মোহাম্মদ আরাফাত। ধন্যবাদ। আপনার প্রশ্নটা অনেক লম্বা। আপনার হাইপোথিসিসের সাথে আমি একমত নই এবং এটা অন্য কোনো কারণ নয়। আমি যৌক্তিক কারণেই আপনার হাইপোথিসিসের সাথে একমত নই। এটার কারণ হচ্ছে, প্রথমত আপনি দুটো ফ্যাক্টস এখানে দিয়েছেন। একটি হচ্ছে চাঁদাবাজির, সেই বিষয় নিয়ে আসলে টকশোতে বসে যাচাই বাছাই করে রায় দেওয়ার কোনো সুযোগ। আমি বলছি যে বাংলাদেশ কিন্তু একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে বসে আছে। এটা কিন্তু আমেরিকার সাথে ফ্ল্যাটলি কম্পেয়ার করাও যাবে না। মুক্তিযুদ্ধটা হয়েছে কিভাবে, 75 15 আগস্ট হয়েছে, তারপরে 21 আগস্ট হয়েছে। আমি কম্পেয়ার করছি করে আপনাকে বলছি, আমি কম্পেয়ার করে বলছি যে আমেরিকার ক্ষেত্রে তারা ওয়েট করেছে আনটিল দ্য ক্যাপিটাল হিল ওয়াজ অ্যাটাকড, বিকজ তার আগে অ্যাকশন নেওয়ার ওই আন্ডারস্ট্যান্ডিং তাদের ছিল না। কিন্তু একই ঘটনা ঘটে গেছে। কিন্তু আমরা কিন্তু বুঝি, কারণ বাংলাদেশের বাস্তবতাটা ভিন্ন রকম। এখানে 21 আগস্ট হয়েছে, এখানে বিরোধী দলের নেত্রীর উপর ডিরেক্ট গ্রেনেড অ্যাটাক হয়েছে এবং এটা জঙ্গিদের সাথে বিএনপি জামাতের যে নেক্সাস, এটা প্রুভেন ফ্যাক্ট। এটা কিন্তু নতুন কিছু না। এইটাকে প্রতিনিয়ত ফাইট করতে হচ্ছে আমাদের। আপনি বুঝতে পারছেন সেই বাস্তবতা আপনাকে বিষয়গুলো দেখতে হবে। আরাফাত ভাই, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে এসএসসি পাস করা একটা ছেলে আওয়ামী লীগ মানে আইয়াম মানে অন্ধকার থেকে এসেছে দেখে আমরা এই অ্যানালিসিস এই চিন্তা করা সম্ভব। আপনি যে চিন্তা করলেন সেটা মানে আমি অনুষ্ঠানটি শুরুর আগে যতটুকু যারা জঙ্গি আক্রমণ করেছে, আমি অনুষ্ঠানটি শুরুর আগে যতটুকু ভয়ে ছিলাম, আপনার কথা শুনে আমার ভয়টা বাড়লো। আরাফাত ভাই, আচ্ছা মানে ঠিক আছে, ওই তো হোলি আর্টিজানে যারা জঙ্গি আক্রমণ করেছিল নর্থ সাউথে ঢোকার আগে, তাদের যদি আপনি ওই ফেসবুক পোস্ট গুলো অ্যানালাইজ করে আগে যদি ব্যবস্থা নিতে পারতেন, হোলি আর্টিজানে এতগুলো মানুষ মরতো না। as simple as that। আমেরিকার মতন দেশ আজকে, আপনি কি এভাবে বললে হবে? বাইডেন প্রশাসন ধর্মীয় উগ্রবাদীদের উপর হচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, 700 জনকে যে মামলা দিয়েছে, গণমামলা করছে, এগুলো বলেন এখন তাহলে কেন করছে? আমার মনে হয় যে আপনার থিওরি অনুসরণ করলে পৃথিবীতে কোনো ক্রাইমই ঘটা সম্ভব না। ক্রাইম ঘটার আগে এটার মানে প্রেডিক্ট করা সম্ভব, কারণ কোন একটা লক্ষণ দেখে। এরকম আমি বলছি না, ইউ আর মিসইন্টারপ্রেটিং, ইউ আর পুটিং ওয়ার্ডস ইনটু মাই মাউথ। আমি এটা বলছি না, আমি বলছি ক্রাইমটা ইনিশিয়েট হওয়ার পরে ইউ আর, বিকজ ক্রাইমটা ইনিশিয়েট হওয়ার অ্যাকশন নেওয়া হচ্ছে। আমি বলছি না ঘরে বসে বসে চিন্তা করেছে যে ধরে নিয়ে আসো, সে তো পোস্ট দিয়েছে। ক্রাইমটা কি? ফেসবুকে ক্রাইমটা কি? সে বলছে যে আওয়ামী লীগের নামটা আসছে আইএমএ থেকে, এটা মিথ্যা। শেষ। ক্রাইমটা হচ্ছে ওই যে আপনি আমেরিকার কথা বললেন তো আরাফাত ভাই, আমি আমেরিকার একটা ছোট কথা বলি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিল মার, ক্রাইমটা কি উত্তরটা দিতে দেন, তারপরে ছোট কথাটা বলেন। আপনি জিজ্ঞেস করলেন ক্রাইমটা কি, একটু বলে নেই, তারপরে ছোট কথা বলেন। এই যে স্টুয়ার্ট রোডস অ্যাটাক করার আগে যেসব পোস্টগুলো দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলোই ক্রাইম। আগে অ্যাকশন নিলে এটা হতো না। এই সিমিলার পোস্ট, সিমিলার চিন্তা ভাবনা, আমরা আবার আসবো আরাফাত আপনার কাছে। আমি একটু ছোট করে বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মানে আমার মতো এরকম একজন টেলিভিশনে কাজ করে একজন লোক, তার নাম বিল মার। তিনি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের জন্ম হয়েছে নিউ ইয়র্কে একজন ওরাংওটাং এবং তার মায়ের সাথে ফলে, এবং এইটা যদি ডোনাল্ড ট্রাম্প এর এগেইনস্টে প্রমাণ করতে পারেন, তাকে $5 মিলিয়ন চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি। আপনি নিশ্চয়ই জানেন, আপনি দেখবেন। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ আসলো বলে আমি বললাম। আমি মধ্যে আরাফাত স্যাংশন এবং এই স্যাংশনের গুরুত্ব আসলে বাংলাদেশের সরকার বুঝতে পেরেছে কিনা, পারছে কিনা, সেটা নিয়ে আপনার কাছে প্রশ্ন রেখেছেন ডক্টর রেজা কিবরিয়া। আমরাও প্রশ্ন করতে চাই। সংসদে এটা আলোচনা হয়েছে। আপনি বাংলাদেশের অবস্থা ভেনেজুয়েলার মতো হতে পারে এই স্যাংশনটা যদি ধারাবাহিকভাবে হতে থাকে। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। স্যাংশনের বিষয়ে আমি যাওয়ার আগে আরো দু একটি বিষয় একটু উল্লেখ করতে চাই। আপনার মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে, কিন্তু এটা তো আউট অফ দ্য কনটেক্সট ডিসকাস করলে হবে না। আলেমরা নাকি জেলের মধ্যে আছে। বাংলাদেশে কোন সুশিক্ষিত আলেম প্রত্যেকদিন টেলিভিশনে অ্যাপিয়ার করছে, আপনার ধর্ম নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, মানুষের প্রশ্ন উত্তর জবাব দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না তো। কিন্তু যারা আলেম, জালেম আসলে আলেমের নামে, যারা আপনার ওই ফ্রান্সের দূতাবাস ঘেরাও করতে গিয়েছিল, যারা আপনার আমেরিকার দূতাবাস ঘেরাও করতে যায়, যারা আপনার ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার করে মানুষকে উস্কানি দেয়, যারা ধর্ম নিয়ে উস্কানি দিতে থাকে সারাক্ষণ, যারা পলিটিসাইজ করতে চায় ওয়াজের নামে,
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং ভুলে গেলে চলবে না, 2 দফা এদেশে গত 13 বছরে অগ্নি সন্ত্রাস করেছে বিএনপি, পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে মেরেছে। ভুলে গেলে চলবে না, এদেশে যুদ্ধাপরাধের বিচার হয়েছে গত 13 বছরে, এবং যুদ্ধাপরাধের বিচার চলাকালীন সময় জামাত এবং শিবির রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে স্টেটের এগেনস্টে তারা আক্রমণ করেছিল, পুলিশের মাথা থেতলে দিয়েছিল। তো এই পুরো কনটেক্সটের মধ্যে এটা বাদ দিয়ে আপনি শুধু যদি কাদের এগেনস্টে মামলা হয়েছে অ্যাজ ইফ ইনোসেন্টলি শুধু বিরোধী দল দমন করতে মামলা করা হয়েছে, তা তো নয়। বঙ্গবন্ধুর ঘাতকদের বিপক্ষে যখন আপনার মামলা চলছে, যে মামলা তারা বহুদিন আটকে রেখেছিল, আওয়ামী লীগ যখন মামলা চালু রেখেছে তখন সেই মামলা আটকে দেওয়ার জন্য তারা সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে এই সন্ত্রাসবাদী বাংলাদেশের ওথ কিপাররা। আসলে আরাফাত ভাই, এটা বললে তো অনেক কথা, কিন্তু আমরা অনেক রাজনীতিবিদ দেখেছি তারা একটা জায়গায় না থাকলেও তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে মৃত লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা দেখেছি হচ্ছে শুধুমাত্র বিএনপি বা বিরোধী দল করার জন্য মামলা দেওয়া হয়েছে। সেগুলি অনেকগুলি মামলা দেওয়া হয়েছে, যেটা আপনিও জানেন। আসলে মানে এইটা নিয়ে তর্ক না, আমি আপনাকে বলি, সমস্যাটা হচ্ছে কি, আমাকে বলেন তো, আওয়ামী লীগ করে এরকম কত মানুষের মধ্যে মামলা দেওয়া হচ্ছে? আপনি সময় দিলে লিস্ট করে বলে দিব। কত এমপির এগেইনস্টে মামলা দেওয়া হয়েছে, জেলে গেছে, মামলা এখনো পরিচালিত হচ্ছে, আপনি লিস্ট করে দিয়ে দিব। আমার কথা হচ্ছে, তার মানে কি সরকার বিরোধী বক্তব্য যারা রাখে তারা কি ওই ঢালটাকে ব্যবহার করবে কোনো অপরাধ করলে মামলা দেওয়া যাবে না? এটা কি ধরনের আইনের শাসন? আওয়ামী লীগ যে করে তার বিপক্ষে মামলা হতে পারবে, আওয়ামী লীগের বিরুদ্ধে দুটা কথা বলে দিয়ে অন্য একটা অন্যায় করে আসছো, তার বিপক্ষে মামলা দেওয়া যাবে না? মামলা করলেই সেটা অন্যায় কেন? মামলাটা যদি শোনেন, মামলাটা যদি মানে অন্যায় করে অন্যায় ভাবে দেওয়া হয়, সেই প্রমাণ সাপেক্ষে আপনি তা বলেন, তাহলে আমি মেনে নেব। এবং আবার এটাও বলি, আপনি মেনে নেবেন, কিন্তু আমার তো 10 বছর জেল হয়ে গেল। আমি শুধু আওয়ামী লীগের নিয়ে আমি একটা কথা বলছিলাম, আমার তো 10 বছর জেল হয়েছে। আমি তো কারাগার থেকে মরে গেলাম। আব্দুল্লাহ সাহেবের 10 বছর জেল হয়ে গেছে। না আমি আব্দুল্লাহ সাহেবের হয়েছে, এখানে বসে লিসেন, জি, তার জেল হয়েছে বিকজ সেখানে সাবস্টেন্স ছিল, এজন্য জেল হয়েছে। আমার কথা হচ্ছে যে আমরা হাইপোথেটিক্যালি কথা বলে লাভ নাই। লেটস মানে কনটেক্সটটা সেট করেন, ফ্যাক্টস নিয়ে আসেন, কথা বলি। আপনার যৌক্তিক কথা আমি মেনে নেব, কিন্তু গায়ে জোরে কথা বলতে লাভ। স্যাংশন নিয়ে আমি একটু বলি, যে বিষয়টা এসছে, আমার আন্ডারস্ট্যান্ডিংটা যতটুকু বুঝি, স্যাংশনটা যেটি এসছে এইটা একটা মানবাধিকারের কাভারেজ স্যাংশনটা এসছে, যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বা বিষয়গুলি হচ্ছে। ম্যাগনিটস্কি লটা তারা একটা তারা অ্যাপ্লাই করেছে, এটা তো আমরা ইনস এন্ড আউট জানি, এটা কোথা থেকে উদ্ভব হলো, কিভাবে হলো, সবই আমরা জানি। এবং সেটাকে কোন কোন দেশগুলোর এগেনস্টে অ্যাপ্লাই করছে তারা, রাশিয়া, চায়না, সবই আমরা জানি। আমি যেটা পার্সোনালি মনে করি, যে বব মেনেন্ডেস থেকে শুরু করে অন্যান্য সেনেটররা যারা চিঠি লিখেছিলেন, তাদের মধ্যে মানবাধিকার নিয়ে যে কোনো প্যাশন ছিল না, জেনুইন প্যাশন ছিল না, সেটা আমি মনে করি না। আমেরিকাতে অনেকেই আছেন যাদের মধ্যে জেনুইন প্যাশন আছে, বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এখানে তো তারা পিক অ্যান্ড চুজ করে। জামাল খোশেগির এগেনস্টেও তো আপনার যে মানবাধিকার লঙ্ঘনটা ঘটলো, এই যে সৌদি আরবের সরকারের বিপক্ষেও কিন্তু স্যাংশন গুলো আনার জন্য অনেকেই বলছে, এটা তো করছে না তারা। আপনাকে একটা জিনিস বলতে হবে, এটা পিওরলি মানবাধিকার না, এখানে যে জিও পলিটিক্সটা আছে এটাও মাথায় রাখতে হবে। পদ্মা সেতু নিয়েও আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাংক কিভাবে চলে গেল, এটার ভিতরে কোনো ষড়যন্ত্র নাই, এটার মধ্যে কোনো চাপ দেওয়ার, আর্ম টুইস্ট করার কোনো ইন্টেনশন নাই। আই ডোন্ট বিলিভ আরাফাত ভাই, আপনি একটু বিকজ देयर আর মেনি ইন্ডিকেশনস। আমার কথা শেষ করে দেই, আমি পার্সোনালি মনে করি যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি আছে। আমি মোটেও মনে করি না যে এইখানে মানবাধিকার লঙ্ঘন কোথাও হচ্ছে না, অনেক ক্ষেত্রে হয়তো হচ্ছে। আমি মনে করি এগুলো আমাদের শুধরাতে হবে। আমি জেনুইনলি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এবং সেইখানে আমি মনে করি মানবাধিকারকে আমাদের আপহোল্ড করতে হবে। আমরা যেহেতু যুদ্ধাপরাধের বিচার করেছি, যেহেতু আমরা জঙ্গি দমন করেছি, এসব করতে যে আমাদের অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, চ্যালেঞ্জগুলিতে আমরা পড়েছি। কিন্তু দিন শেষে যে আমাদেরকে মানবাধিকারের যে জায়গাটা, আমরাই সেটা শুধরে নেব, আমাদেরকে ফিক্স করতে হবে। কোনো বিদেশি মোড়লের চোখ রাঙানিতে আমরা সাকাম করে সেই মোড়লরা যারা রাইট, আরাফাত ভাই, আমার মনে হয় আপনার কথা, আমি আসছি আপনার কথায়, কিন্তু এইটা তো সত্য যে বিদেশি মোড়ল আমাদের লাগলো, কারণ বিদেশি মোড়লরা বলার পর থেকে আমরা আর কোন রকম এই ধরনের গল্প আমরা দেখলাম না। আপনি যদি মানবাধিকারের পক্ষে হতেন আরাফাত ভাই, তাহলে তো আপনি স্যাংশনকে স্বাগত জানাতেন। তারা স্যাংশনটা দিচ্ছিল মানুষকে না বলে মেরে ফেলার জন্য, কাস্টোডিয়াল থেকে মারা যাওয়ার জন্য। Absolutely not, because that is not the whole idea of it, that is not the only objective. আপনি নিজেই বলেছেন, রেজা ভাই একটা কথা বললেন না, যে স্যাংশনটা আসার পরে, আমি কিন্তু ওইখানে নোট নিয়েছি, I was going to tell him যে স্যাংশন আসার 1 মাস পরে না, স্যাংশন আসার 6 মাস আগে থেকে এই ধরনের কোনো ঘটনাই, কারণ এরকম কোনো, এবং এরপরে যদি আবার জেনুইন যদি আপনার সন্ত্রাসবাদকে দমন করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাকশন নিতে হয়, তারা নিবে।
আমরা তো সন্ত্রাসবাদকে দমনের জন্য, এবং এইখানে নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে আমরা তাদেরকে বিচারের আওতায় এনেছি না? বিচারের আওতায় সরকার এনেছে তো। আমি পার্সোনালি আমাদেরকে মানবাধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, এটা আমি বিশ্বাস করি পার্সোনালি। কিন্তু কনটেক্সটের বাইরে যে আউট অফ দ্য কনটেক্সট আইসোলেটেডলি সবকিছু চিন্তা করলে কিন্তু আমরা বুঝতে পারবো না রিয়ালিটিটা। একটা সামরিক শাসক এবং পাকিস্তানের যে সামরিক জান্তা তারা জেনোসাইড, গণহত্যা চালাচ্ছিল দেশে, তখন গ্লোবালি আমরা সবার কাছে অ্যাপিল করেছিলাম। দ্যাটস এ ডিফারেন্ট থিং অল টুগেদার। বাংলাদেশে এখন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আছে, কোনো সামরিক জান্তা, সামরিক শাসক ক্ষমতায় নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেই যে অ্যাপিলটার প্রেক্ষিতে আমেরিকা সরকারের কি রেসপন্স ছিল? তারা তো গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিল, তারা তো স্যাংশন যারা দিতে পারতো তারা তো কোনো সহযোগিতা করেনি বাংলাদেশকে দাও। আবার এট দ্য সেম টাইম একটা জিনিস মাথায় রাখতে হবে, পদ্মা সেতু নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র যে হয়েছিল, আমাদের টাকা যে উইথড্র করে চলে গেল এবং আমাদেরকে যে করাপশনের যে কালিমা সেটা যে লেপন করার চেষ্টা করা হয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্রের যে অংশীদার যারা ছিল, এটা তো কানাডার আদালতে যে প্রমাণিত হলো যেখানে কোনো দুর্নীতি হয়নি। কাজেই দুটোকে মিলিয়ে ফেললে হবে না। কিন্তু আমরা যারা দেশের পক্ষে দাঁড়িয়ে আছি, আমরা বিদেশি মোড়লরা যখন আর্ম টুইস্ট করে তখন তার বিপক্ষে আমরা দাঁড়াই, জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। আবার যদি কোনো স্বৈরাচার, যে জেনারেল জিয়া বা এরশাদের সময় যে ঘটনাগুলি ঘটেছিল, বা তার আগে পাকিস্তানি আমলে ইয়াহিয়া আইয়ুব খানের আমলে, তখনও কিন্তু আমরা গ্লোবালি মানুষের কাছে অ্যাপিল করেছিলাম। দুটোকে মিক্স করে ফেলা যাবে না। এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধে যে সরকার আছে, বাংলাদেশে একটি সরকার আছে সেটি বললেন। আপনি নিকট অতীতে দেখেন 2007 সালেও কিন্তু আওয়ামী লীগ বিদেশিদের সাহায্য চাইছিল। 2007 সালে আওয়ামী লীগ বিদেশিদের সাহায্য চাইছিল। শেষ করি, আপনার একটু শেষ করি। 2007 সালে কি সিচুয়েশন ছিল? 21শে আগস্টের মতন ঘটনা ঘটেছিল, বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, জঙ্গিবাদের উত্থান হয়েছে, তখন কি বাংলাদেশ ছিল? দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আপনি তো গ্লোবাল ভয়েসকে আপনি অবশ্যই আপিল করবেন, সেটা তো তার মধ্যে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের স্বার্থে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যখন আর্ম টুইস্ট করার জন্য ষড়যন্ত্র করবেন, এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, এই দুটো গুলিয়ে ফেললে হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, পেট্রোল বোমা নিয়ে ডক্টর রেজা কিবরিয়া বলছেন যে তদন্ত করা দরকার। যখন পেট্রোল বোমার আন্দোলনগুলি হচ্ছিল, আমরা তখন সিটিং ইন দ্য মিডল অফ ইট। আমাদের প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমরা এটা অবজার্ভ করেছি, আমরা জানি। টেলিভিশন গুলোতে লাইভ পেট্রোল বোমা যারা মেরেছে তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে।